এবারে টপিকটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এটা নতুন একটা টপিক এবং এখানে ডেসক্রিপটিভ টাইপ আর কি। এখানে ম্যাথমেটিক্স খুব বেশি নাই, মানে খুব বেশি নাই বলতে আসলে ম্যাথমেটিক্স এর কিছু অংশ আছে যে অংশের একটা অংশ তোমরা অলরেডি জানো। ইনভেন্টরি ম্যানেজমেন্ট যেটা বলা যায়, অলরেডি তোমরা কিছু অংশ জানো। আর বাকি অংশটা বেসিক্যালি আমি থিওরিটিক্যাল কিছু অংশ আছে। তবে এটা আসলে খুবই দরকারি একটা জিনিস এবং অনেক বোঝারও একটা ব্যাপার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তো সেটা নিয়ে কথা বলবো। এখন অনেক হয় কি, অনেকে অলরেডি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে দেখা যায় শর্ট কোর্স করে বা এরকম অনেক কিছু করে। তো তোমাদের মধ্যে এরকম কেউ আছে সাপ্লাই চেইনে কোনো জানো বা কোনো কোর্স করেছো বা হয়তো বা কোর্স করছো, এমন কেউ আছো? স্যার আমি একটা কোর্স করছিলাম স্যার, ওইখানে সাপ্লাই চেইনের জাস্ট বেসিক কিছু হচ্ছে বোঝানো হয়েছিল। কোথায় কোর্স করেছিলা, অনলাইন বা মানে কোথায় করেছিলা কোর্সটা? না স্যার, এটা হচ্ছে টেক্সটাইল টুডেতে স্যার। আচ্ছা, এটা কয়দিনের প্রোগ্রাম ছিল? এটা একদিন 8 ঘন্টার একটা ওয়ার্কশপ, তাহলে ওয়ার্কশপ বলা ওয়ার্কশপ। যায়। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে বলো তো আবুল হাসান, সাপ্লাই চেইন জিনিসটা কি, বা তোমাদের কি শিখিয়েছে, কি মনে আছে? শিখেছে যেটাই হোক, মনে থাকে না তো অনেক কিছুই, দেখলে আমার মনে পড়ে যায়। বলো তো সাপ্লাই চেইন জিনিসটা কি? স্যার বেসিক্যালি সাপ্লাই চেইনটা হচ্ছে স্যার একটা মানে প্রোডাক্টের জন্য যত র মেটেরিয়ালস লাগে সবগুলাকে মানে একদম স্টার্টিং থেকে এন্ড কনজিউমার পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যতগুলা স্টেপ থাকে হ্যাঁ, সবগুলোর মধ্যে যে সম্পর্কটা ওইটাই হচ্ছে স্যার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আচ্ছা, খুব চমৎকার ভাবে বলেছো, ভালো লেগেছে। যাক, এটুকু মনে থাকলে হবে। আর বাকি যারা কোর্স করো নাই, মন খারাপের কিছু নাই। এই চ্যাপ্টারটা শেষ করার পরে অনেক কিছু জানতে পারবা এবং সেটা হয়তো বা সামনে কাজে লাগবে তোমাদের। তো একটু বলে রাখি, সাপ্লাই চেইনের সম্পর্কে একটু বলবো। আহ তারপরে আরো একটা জিনিস নিয়ে বলবো। আসলে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা বেসিক্যালি বাংলাদেশের প্রসপেক্ট বলো আর সারা বিশ্বের প্রসপেক্টে বলো, এটা বেসিক্যালি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়াররা এটা নিয়ে খুব কাজ করে। ঠিক আছে, বা আইপি এর সাবজেক্ট এটা। আমি যখন পড়েছি আমাদের সিলেবাসে সাপ্লাই চেইনের একবারে নাম হিসাবে 3 ক্রেডিট ছিল। আর যেটা বলা যায় যে নাম নাই বা বিভিন্ন জায়গাতে অল্প অল্প করে আরো ইকুইভ্যালেন্ট তো 3 ক্রেডিট, মানে অ্যারাউন্ড 6 ক্রেডিট এর মতো ছিল আমাদের। ঠিক আছে, তো বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন রকম থাকে। তো দেখা যায় এখানে বিএফটি তে আমাদের আসলে একমাত্র কেএমটি ডিপার্টমেন্ট, আমাদের আইটা তো আছেই, আর কেএমটি ডিপার্টমেন্ট ওরা একটা স্বতন্ত্র সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের একটা 3 ক্রেডিট কোর্স করে। আনফরচুনেটলি টেক্সটাইল বা টিএম তোমরা কেউ এটা নিয়ে অত পড়াশোনা করো না, রাদার দেন তোমরা মার্চেন্ডাইজিং পড়ো। মার্চেন্ডাইজিংটা হয়তো বা কম বেশি জানো, তোমরা থার্ড ইয়ার বা তোমাদের সেকেন্ড ইয়ারেও মনে হয় কিছু মার্চেন্ডাইজিং এর ধারণা দেওয়া হয়, বা এএমটি কেও দেওয়া হয়, তাই না? কিন্তু সাপ্লাই চেইন সম্পর্কে পুরো ধারণাটা আসলে দেওয়া হয় না। আর তবে এটা ঠিক যে প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোলের সাথে সাপ্লাই চেইনের সাথে একটা বিশাল রিলেশন আছে, এটা একটা বিশাল মানে। আর আমি যখন এটা বোঝানো শুরু করবো বা একটা ও যে আবুল হাসান যে কথাটা বললো, এটা যখন আমি একটা গ্রাফিক্যাল ভাবে বোঝানোর চেষ্টা করব, তখন বুঝতে পারবে এটা আসলে কত বড়। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, বাংলাদেশে রাইট নাও আসলে টেক্সটাইল ইন্ডাস্ট্রি গুলাতে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টটা অনেক স্ট্রং কোনো ডিপার্টমেন্ট নাই, মানে ওরা সাপ্লাই চেইন ডিপার্টমেন্টটা এখনো ওইভাবে ইনিশিয়েটেড করেনি, মানে এখনো তাদের ওই অ্যাওয়ারনেসটা তৈরি হয়নি। তবে এইটা ঠিক যে আফটার দ্য প্যান্ডামিক সিচুয়েশন কোভিড-19, ডেফিনেটলি দে আর ইন্টারেস্টেড টু ইনিশিয়েটেড দ্য সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট, এবং তারা এটা বাধ্য হবে করতে, কারণ কিছু ইস্যুস আছে, এই ইস্যুর রিজন অ্যান্সার গুলাও একবারে ক্লাসের শেষে, মানে এই চ্যাপ্টার শেষ হলেই জানতে পারবা যে কেন আসলে আমার এগুলা দরকার হবে, এতদিন ছাড়াও কিভাবে চলছিল, যেটাই হোক। তো ওভারঅল আরেকটা যে কথা যদি বলতে চাই, যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এখন তাহলে আমরা কি করব, আমাদের যেহেতু একটা অপরচুনিটি বাড়ছে, শুধু টেক্সটাইল প্রোডাকশন বা মার্চেন্ডাইজিং ছাড়াও সাপ্লাই চেইনেও যদি অপরচুনিটি থাকে, ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর স্কিলস। এখন স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে তো জানতে হবে কোথা থেকে শিখবো। যেমন এই যে তোমরা একজন বললা যে আবিজ বাংলা টেক্সটাইল টুডে থেকে কোর্স করেছো, দ্যাটস গুড। এর বাইরেও তো অনেক ভাবে শেখা যায়। সাপ্লাই চেইন এত বড় জিনিস, এটা আসলে একদিন দুই দিন শেখার জিনিস না, এটা অনেক বড় পরিসরে অনেকদিন ধরে শেখার একটা জিনিস। তো এই জন্য একটা চ্যাপ্টার আকারে পড়লে তোমরা একটা ধারণা পেলা, তারপরে যারা শিখতে চাও সেক্ষেত্রে অনেকগুলো অপশনস আছে। একটা ইয়ের নাম বলে দিই আমি, এটা হচ্ছে এরা উম, এটার নাম হচ্ছে আইএসসিইএ বাংলাদেশ
এরা আসলে বাংলাদেশে যারা সাপ্লাই চেইন নিয়ে কাজ করে তাদেরকে একটা এটা একটা সার্টিফিকেশন দেয়, প্রফেশনাল সার্টিফিকেশন। এখানে তুমি কোর্স করতে পারবা। কোর্সের নাম হচ্ছে হলো সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট। এটা স্টুডেন্টরাও করতে পারে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্টরা এবং তার উপরে যারা মানে যারা পাস করে গেছে 1-2 বছর পর্যন্ত এই কোর্সটা তারা সাপ্লাই চেইনে করতে পারে। এবং এই এ- কোর্সটা এটা কি অনলাইন? না না, এটা অনলাইনও হয়, এমনি এমনি ম্যানুয়ালি হয়। এই বছরে যারা অফার যেটা করেছে এটা অনলাইনেই ছিল, বাট এটা ডেটটা শেষ হয়ে গেছে। এটা আসলে জুনের 20 তারিখ পর্যন্ত ডেডলাইন ছিল। তবে এই আইএসসিই বাংলাদেশের একটা ফেসবুক পেজ আছে, তো তুমি ওখানে কন্ট্যাক্ট করে দেখো যে কোনো মানে সুযোগ আছে কিনা এখন এনরোল হওয়া বা যেটাই হোক। আমি আগে এটা সম্পর্কে একটু বলি, হ্যাঁ। এটার কস্টিংটা হচ্ছে অ্যারাউন্ড $1000। অবাক হওয়ার কিছু নাই, দাঁড়াও আমি বলি, শেষ করি। তো এটা হচ্ছে মানে জিনিসগুলা কন্টেন্ট গুলা আসলে মানে তোমাকে কয় কয় উইক ধরে যেন পড়ানো হয়, বিভিন্ন ওয়ার্কশপের মতো করে হয়। কিছু কন্টেন্ট দিয়ে তারপরে ফাইনাল একটা পরীক্ষা দেওয়ার পরে তুমি সার্টিফিকেশন পাবা। এখন এরা কি করে, এটা এদের একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের নাম হচ্ছে পিটাক। জি প্রতিষ্ঠানের নাম স্যার, হচ্ছে কয়েকদিন আগে আমাদের গ্রুপের ইয়েতে একটা মানে লাইভ একটা করছিল আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই ওয়ার্কশপ ওদের টাইপের। ওদের থেকেই হয়েছিল, রাইট, বুঝতে জি পেরেছি। জি জি রাইট জি রাইট। স্যার। তোমাদের মনে হয় এমটি কোনো একটা স্টুডেন্ট দেখেছিলাম আমি ওই প্রোগ্রামে, নাকি হতে পারে, যাও। স্যার হ্যাঁ, জি বলো। স্যার, এএমটি মেবি। এমটির ও 171 ব্যাচের, ও কথাবার্তা বলেছিল এবং অনেক প্রশ্ন করেছিল। আমারও স্টুডেন্ট, হ্যাঁ, 171 এমটির, মনে করতে জি পারছি। যাই স্যার হোক, তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি, এই পিটাকের মাধ্যমে ওরা কি করে, একটা ওয়েভার দেয়। ওয়েভারটা কি, ওরা একটা কেস স্টাডি দিয়ে দেয়। সেটা তোমাকে সলভ করতে, তোমার কনসেপ্ট দিয়ে তুমি সলভ করার একটা প্ল্যানিং করবে, এবং তোমার কেসের সলভিংটার ব্যাপারটা অ্যানালাইসিস করতে বলে হচ্ছে বাংলাদেশে যারা বড় বড় সাপ্লাই চেইনে জব করে, মানে প্রফেশনাল যারা, তাদেরকে সলভিং এর জন্য, সলভে যারা সলভ করে তাদেরকে ওটা জাস্টিফাই করতে বা ওটা চেক করতে দেয়। ঠিক আছে? এবং চেক করতে দেওয়ার পরে যদি তুমি তোমারটা ভালো হয়, তুমি ওয়েভার পেতে পারো। তো ওয়েভার এমন হয়, এটা নিয়ার অ্যাবাউট আমি যেটা দেখেছি 50 থেকে 100% পর্যন্ত ওরা ওয়েভার দেয়, মানে বিনা পয়সায় তুমি এটা করতে পারবা। তবে কেস স্টাডিটার জন্য একটা টাকা পয়সা খরচ হয়। ওটা মনে হয় একটা রেজিস্ট্রেশন ফি আছে, এবং টিমের মধ্যে 4 জন মেম্বার নিয়ে একটা কেস স্টাডি করা যায়, এরকম ওগুলো একটু গেলে দেখতে পাবা। এটা আসলে কি, তুমি যদি সাপ্লাই চেইনে জব করতে চাও, এই সার্টিফিকেশনটা একটা পজিটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করে বড় বড় কোম্পানির প্রতি, তারা ইন্টারেস্টেড, তারা এই সার্টিফিকেটটা দেখলে পছন্দ করে। ওকে, মানে যেহেতু যদি তুমি মনে করো তোমার সাপ্লাই চেইনে ক্যারিয়ার করবা, তাহলে এই রিলেভেন্ট কোর্সটা করে রাখতে পারো, এটা মন দেন নাই। এটা একটা ধাপে ধাপে হয়, একটু একটু ওদের সাথে আপডেট থাকলে হয়তো বা কেস সলভিং করলে পেয়ে যাবে। আর যারা ফাইন্যান্সিয়ালি প্রোভাইডেড, তাদের আমি বলছি না নিজে টাকা দিয়েই পড়ো, তবে আমাদের অনেক বন্ধুরাই পড়েছে, আমার আসলে করা হয়নি, সত্যি কথা বলতে। তো মজার ব্যাপার হচ্ছে আহ করা হলো, আমি যে এখানে যা যা পড়াচ্ছি বা ওইখানে যা যা পড়াই, একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার অলরেডি সেটা জানে। ঠিক আছে? মানে যেই বইটা ফলো করা হয় আমি ওই বইটাই ফলো করছি। এবং ওদের কন্টেন্ট বা আউটলাইন যেগুলা, সেগুলার সাথে মোটামুটি আমাদের এখানে যা যা পড়ানো হবে এই চ্যাপ্টারের মধ্যে অনেকখানি চলে আসবে। কারণ এটা একবারে একটা বেসিক ধারণা অ্যাবাউট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তো এখন এখানে করলে তো সার্টিফিকেশন পাবা না, প্রফেশনাল সার্টিফিকেশন হিসেবে সিভিতে লিখতে পারবা না। এই জন্য করে নিলে ভালো, কারণ ওখানে আরো এক্সপার্ট লোক যারা 20-30 বছর সাপ্লাই চেইন নিয়ে কাজ করছে, তারা তোমাদেরকে শিখাবেন, এরকম আর কি। রিয়েল লাইফ কিছু এক্সাম্পল আরো দিতে পারবেন, যেটা আমি খুব স্বল্প পরিসরে দিব। তো যাই হোক, এখন আমারটা হবে হচ্ছে টেকনিক্যাল নলেজ, ওটা হবে প্র্যাকটিক্যাল নলেজ, এই জন্য করে রাখলে ভালো। এখন যারা মনে করছে তারপরে সমস্যা, আরেকটা গুড নিউজ দেই অ্যাবাউট অর্গানাইজেশন, কোর্সেরা। কোর্সেরা নাম শুনেছি সবাই? জি স্যার। কোর্সেরা বিএফটির জন্য এখন থেকে ফ্রি। বিএফটি স্টুডেন্টস, অ্যালামনাই, এনিওয়ান, অফিসার্স, টিচার্স, সবার জন্য ফ্রি। এটা গত পরশু দিন থেকে আমরা একটা অ্যাপ্রুভাল পেয়েছি। আমাদের বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব, প্রবাবলি আমি জি স্যার, ক্যারিয়ার হ্যাঁ, নামটা ডেভেলপমেন্ট ক্লাব থেকে পুরো দিছে। নামটা আসলে এই মতো মনে হতো, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, হ্যাঁ, বিসিডিএম, ডিসি বললো, হ্যাঁ, বিআরটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবে। ওদের ফেসবুক পেজে যাওয়ার পরে ওখানে একটা পোস্টিং দেওয়া আছে, ওখানে কমেন্ট সেকশনে তুমি যদি তোমার মেইল আইডি নাম টাম দিয়ে দাও,
ওখানে প্রসিডিওর দিয়ে দাও, তোমাকে মেইলে তোমাকে ইনভাইটেশন পাঠাবে। সেই মেইল দিয়ে তুমি কোর্সেরাতে লগ ইন করলে তুমি সব কোর্স করতে পারবা, এবং ওই কোর্সগুলোতে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, পাশাপাশি তুমি সার্টিফিকেটও পাবা। আরো একটা মজার ব্যাপার হচ্ছে, এই যে কোর্সটা করবা বা যেটাই বলি না কেন, এইটার ক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এখানে হচ্ছে তোমার কোর্স গুলার স্ট্যান্ডার্ড, এগুলো বিভিন্ন কান্ট্রি, মনে করো ইউএসএ, অস্ট্রেলিয়া, এরকম বেস্ট বেস্ট ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যেটা টপ 500, টপ 700 ইউনিভার্সিটি, সেসব ইউনিভার্সিটির প্রফেসররা এখানে ক্লাস নেয়, অনলাইন ক্লাসিং, এবং সিস্টেমটা খুবই ভালো। আমি গত 2 মাস ধরে কোর্সেরা ফ্রি ইউজ করছি। আমি বুয়েটের ডোমেন থেকে ইউজ করছি। সো বিএফটির জন্য আমরা অ্যাপ্রোচ করেছে আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব, তাদেরকে অনেক তারা চাচ্ছে যে তোমরা শিখো। এই জন্য তোমরা যদি চাও, ওখানে সাপ্লাই চেনে অনেক কোর্স আছে, ওখানে তোমরা শিখতে পারো। ঠিক আছে, দ্যাট উইল বি অলসো এ গুড অপশন ফর ইউ। এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে যেহেতু তোমরা 4th ইয়ার স্টুডেন্ট, সেই জন্যই বলা, এক্সেল শিখতে পারো। এক্সেল এর ওখানে কোর্স আছে, ওই কোর্সগুলো শিখতে পারো। এখানে সার্টিফিকেট থাকলে ওটা সিভিতে লিখতে পারবা, সেটা মেবি তোমার সিভিতে একটু হলেও ভ্যালু অ্যাড করবে। ঠিক আছে, তো এই জন্য ওখানে একটু সার্চ করবা, সাপ্লাই চেইন বা বিভিন্ন জিনিস। হয়তো বা মনে হতে পারে যে আমার ছোটবেলা থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার খুব শখ ছিল, প্রোগ্রামিং শেখার ইচ্ছা ছিল, কিন্তু টেক্সটাইলে ভর্তি করে দিচ্ছে বাবা মা, আর পড়তে পারি নাই। ওখানে কম্পিউটার সায়েন্সেরও শেখার সুযোগ আছে, তোমাকে সময় দিতে হবে। আর এখন প্যান্ডামিক কারণে এখন তো আসলে প্রেশার টেশার খুব বেশি না, স্যার সো কোনটাতে স্যার এই টাইম চাইলে। কোর্সেরাতে ঢুকলে স্যার, সরি, স্যার মানে কোন ওয়েবসাইটে গেলে পাবে ওগুলো? আমি তো এতক্ষণ বললাম এটাই, যে বিএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবে যেতে হবে, ওই ক্লাবের পেজে, ফেসবুক পেজে এখন হ্যাঁ আছে, একটু দেখে নিও। ওকে হ্যাঁ, ওখানে যাওয়ার পরে ওখানে কোর্সেরার ওয়েবসাইটে যে ওই একটা ইনভাইটেশন আসবে, মেইলে ইনভাইটেশন পাঠাবে ওরা। ঠিক আছে, অনেকেই আমি দেখলাম ওই কমেন্টে অনেকেই আইডি দিচ্ছে। হয়তো বা তোমরা নাও জানতে পারতে, এই জন্যই বলা, অনেকে জানতেও পারো এখানে, হয়তো বা আগে থেকেই জানো। থ্যাংক ঠিক ইউ আছে, স্যার, এই আর জানি কি। একটু হচ্ছে এখন যত তাড়াতাড়ি তোমরা এটা অ্যাপ্রোচ করো, এবং কোর্স গুলা করলে খারাপ না, শেখা যায় আসলে। বাইরের দেশে স্ট্যান্ডার্ডের পড়াশোনা, টেক্সটাইল রিলেভেন্টও কিছু টুকটাক কোর্স আছে, আমি অত চিনি না, তোমরা সার্চ করে দেখো। হ্যাঁ, আমি তো অত বুঝবো না, আমার স্যার জিনিসগুলো করে আমাদের ফেলছি কাছে। হ্যাঁ, স্যার, কেবল করে ফেলছি স্যার। কেবল করে ফেলছে মানে? এখনই? বুঝি নাই। জি স্যার, জি স্যার, এখনই খুঁজে বের করুন। এখনই খুঁজে বের করে ফেলছে না? এখন ক্লাসের মধ্যে দরকার নেই, ক্লাসের পরে। ঠিক আছে, আচ্ছা, আমরা আবার পড়াশোনা শুরু করি। এগুলো আসলে কথাবার্তা বললাম, এগুলা তোমার স্কিল ডেভেলপমেন্টের জন্য ডেফিনেটলি এটা ইম্পর্টেন্ট। একটা গ্রাজুয়েট বের হয়ে গেল, একটা মেইল লিখতে পারে না, মেইল লিখতে গেলে কি লিখবো, হাত পা কাঁপে, দুঃখজনক। তো ওখানে মেইল লেখারও কিভাবে মেইল লিখতে হয় সেটাও আছে, কমিউনিকেশন স্কিল ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি সব জানো, বলতে পারো না যে কি জানো, কোনো দাম নাই। ঠিক আছে, মেইল কিভাবে লিখতে হয় সেটাও আমি একটা কোর্স দেখলাম, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, আমি কোর্সে করিনি। ঠিক আছে, কোর্সের কন্টেন্ট দেখে আমার খুব ভালো লেগেছে। বলেছে যে হাউ টু রাইট এ মেইল, প্রফেশনাল মেইল কিভাবে হবে, ক্যাজুয়াল মেইল কেমন হবে, একটা অফিসিয়াল মেইল কেমন হবে। তো একটা তোমার টিচারকেও তো তুমি একটা মেইল পাঠাতে পারো যে তুমি সিক্স, তুমি কিভাবে মেইলটা লিখবা সেটা তোমার জানতে হবে না? সেই জিনিসগুলা ওখানে খুব সুন্দর করে দিয়েছে, তোমরা শিখতে পারো, কাজে দিবে। যাই হোক, আমাদের সাপ্লাই চেইন নিয়ে কথা বলা শুরু করি। তো সাপ্লাই চেইন নিয়ে একটা কথা, ওই যে আবুল হাসান যে কথাটা বললো, এটা চমৎকার একটা কথা বলেছে। আমি সেটা নিয়ে একটা কথা বলবো, একটা জাস্ট এক্সাম্পল দিয়ে চেষ্টা করবো। তার আগে বলে রাখি, সাপ্লাই চেইনের আসলে আমাদের কয়েকটা ধাপ আছে, এগুলোকে আমি কয়েকটা স্টেজ বলতে পারি। একটা হয় কি, কাস্টমার। একটা ধাপ কি, কাস্টমার। আরেকটা হচ্ছে রিটেলার। রিটেলার মানে কি, যে দোকানগুলোর থেকে আমরা প্রোডাক্ট গুলা কাস্টমার কি করে, কেনাকাটা করে। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটর বা হোলসেলারও বলতে পারো এদেরকে। তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারার। আর লাস্ট ওয়ান যদি বলি, সেটা হচ্ছে সাপ্লায়ার। এই হচ্ছে 5টা বেসিক ধাপ আছে কিভাবে ম্যাটেরিয়াল গুলা ফ্লো করে, বা যেটা ফ্লো করে সেটা আমি এখন দেখাতে যাচ্ছি। তো মনে করো তুমি একটা প্রোডাক্ট দোকানের থেকে কিনতে চাও, দোকান থেকে কিনতে চাও, সেই প্রোডাক্টটা তোমার শেষ হয়ে গেছে। একটা ফানি এক্সাম্পল দেই, মনে করো তোমার একটা বাসার টুথপেস্ট শেষ হয়ে গেছে। এখন তুমি টুথপেস্ট শেষ হলে দোকানে যাবা কিনতে, এটা তো স্বাভাবিক। তো তুমি দোকানে গেলা, যে একটা কাছাকাছি একটা রিটেলার শপে যে বলবা যে আমাকে একটা টুথপেস্ট দেন, তাই না?
দোকানদারের কাছে কয়টা চাবা? একসাথে 10টা চাবা? না স্যার একটাই। না একটা, স্যার একটা। একটা, 2টা ম্যাক্সিমাম, এর বেশি তো না। আচ্ছা, তো রিটেলার দোকানদারের কাছে যাওয়ার পরে উনি হুট করে তারা ইনভেন্টরি চেক করে, দোকান চেক করে দেখে তার কাছে টুথপেস্ট নাই, শেষ হয়ে গেছে। হতে পারে না? হতেই পারে। জি স্যার। এখন তুমি তাকে বললা যে ভাই একটা ব্যবস্থা করে দেয়া যায় না? উনি বললেন ঠিক আছে দেখতেছি। তুমি এখন কি করবা? অন্য দোকান যদি না থাকে, এখন আপাতত ধরে নাও দোকান একটাই, আপাতত ধরে নাও, তাহলে কি করবা? ওয়েট করবো স্যার। হ্যাঁ, কাস্টমার রিকোয়েস্ট জেনারেট হলো। হ্যাঁ, কাস্টমার একটা রিকোয়েস্ট জেনারেট হলো। এখন তোমার ওয়েট করা ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা, এখন ওই দোকানদার কি বসে থাকবেন? তার কাছে তো এরকম কাস্টমার আরো আসতে পারেন নাকি? উনি ডেফিনেটলি তার উপরের মহলে, মানে তার উপরে কে তাকে সাপ্লাই দেয়? কে? ডিস্ট্রিবিউটর দেয়, প্রোডাক্ট দেয়। ডিস্ট্রিবিউটর। হ্যাঁ, তো ডিস্ট্রিবিউটর যে প্রোডাক্টটা তার ডিস্ট্রিবিউটরের কাছে সে ফোনে যোগাযোগ করলো, ফিজিক্যালি যাওয়ার দরকার আছে কি? ফোনে যোগাযোগ করলে হতে পারে কিনা? বাংলা এখন তো হয় নাকি? জি স্যার। মেইল হতে পারে, ফোন হতে পারে। তো ফোনে যোগাযোগ করলো, মনে করে ফোনে যোগাযোগ করে এমন বলবে, ভাই কি ব্যাপার, আপনারা প্রোডাক্ট দিচ্ছেন না অনেকদিন ধরে, আমার কাস্টমার ঘুরে যায়, ঠিক কিনা? এখন বলবে, তাহলে ডিস্ট্রিবিউটর কিছু বলার আগে বললো আমার 100 পিস লাগবে, সে কি বলবে 1 পিস লাগবে? সে চিন্তা করবে আমার অনেক কাস্টমার আছে, তো আমার 100 পিস প্রোডাক্ট লাগবে, আমাকে তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। ডিস্ট্রিবিউটর তখন বলবে কি, হয় তার কাছে থাকলে পাঠিয়ে দিবে, আর না থাকলে কি করবে সে? হতে পারে কি ডিস্ট্রিবিউটর এমন অবস্থা হলো, ডিস্ট্রিবিউটর বললো যে আমার কাছে প্রোডাক্টটা ইনভেন্টরিতে স্টক আউট নাই। সময় নিবে স্যার। হ্যাঁ, সময় নিবে না, তাহলে লিড টাইমের ব্যাপার আছে এখানে। তো তাহলে কি ডিস্ট্রিবিউটর কি না না বলে চুপ করে বসে থাকবে? ডেফিনেটলি না। সে ম্যানুফ্যাকচারের সাথে যোগাযোগ করবে, করে বলবে যে আমরা তো বাজারে দিতে পারছি না, আপনি আমাকে ইমিডিয়েটলি দেওয়ার ব্যবস্থা করেন। তো ম্যানুফ্যাকচারকে যখন বলবে, বলবে নাকি যে 100 পিস লাগবে? না স্যার একটু না, বেশি বলবে পয়েন্ট যে হচ্ছে। 2500। মানে আমার অনেক, কারণ একটা ডিস্ট্রিবিউটর আন্ডারে কিন্তু অনেকগুলো রিটেলার থাকে, তাই না? তখন অনেক বেশি লাগতেই পারে। যদি অন্য রিটেলারও তার কাছে আসে, মনে করো 2500 অর্ডার দিল, ম্যানুফ্যাকচারের কাছে যখন যায়, ম্যানুফ্যাকচার বলবে আমার কাছে তো বানানো নাই, আমাকে বানায় দিতে হবে। বুঝতে পারছি? যদি এমন হয়, ম্যানুফ্যাকচার যদি এটা বলে, ডিস্ট্রিবিউটর তাহলে কি ম্যানুফ্যাকচার কি 2500 পিসি বানাবে নাকি বেশি বানাবে? স্যার বেশি হবে। হ্যাঁ, হয়তো বা ম্যানুফ্যাকচার এরকম বললো 50K, মানে 50,000 পিস বানাচ্ছে। কেন? সে জানে যে তার আন্ডারে অনেকগুলো ডিস্ট্রিবিউটর আছে, আবার তাদেরও একটা ইনভেন্টরি রাখা উচিত যদি আরো অর্ডার ডিমান্ড বাড়ে। ব্যাপারটা এরকম না? এখন ম্যানুফ্যাকচার এটা বানানোর জন্য তার র মেটেরিয়াল লাগবে না? তো র মেটেরিয়াল সে কোথা থেকে পাবে? স্যার সাপ্লায়ারের কাছ থেকে র সাপ্লায়ারের কাছ ম্যাটেরিয়াল। থেকে পাবে। হ্যাঁ, এখন সাপ্লায়ারের কাছে এই ম্যানুফ্যাকচার 50K চেয়ে বসলো, সাপ্লায়ারকে শুধু 50K র মেটেরিয়াল লাগবে তার কাছে, নাকি আরো বেশি রাখবে? আরো বেশি লাগবে স্যার। হয়তো বা নিয়ার অ্যাবাউট 1 মিলিয়নও রাখতে পারে, যদি তার অনেকগুলো ম্যানুফ্যাকচার তার কাছে থাকে, মানে তার আন্ডারে থাকে, সে সাপ্লাই দিয়ে থাকে, ঠিক কি না? জি স্যার। তাহলে এই যে দেখো একটু মুভমেন্ট বা ডিমান্ড একটা জেনারেশন হলো, এটা কিন্তু এতক্ষণ যা বললাম আমি, এটা একটা ডিমান্ড ক্রিয়েট করেছে। তোমার একটা প্রোডাক্ট চাওয়ার উপর বেস করে একটা ডিমান্ড জেনারেশন হলো, ঠিক কি না? এই ডিমান্ড জেনারেশনটা হওয়ার পরে প্রোডাক্টটা জাস্ট এখন কি এই যে এদিকে ফ্লো করলো, এখানে কি কোনো প্রোডাক্ট ফ্লো করেছে বলো তো? না স্যার, কি ডিমান্ড ফ্লো ফ্লো করলো করছে। বলো তো? ডিমান্ড ফ্লো করেনি, একটা ইনফরমেশন ফ্লো করেছে। আই নিড সাম ডিমান্ড এন্ড দা ইনফরমেশন ইজ লাইক দ্যাট। আচ্ছা, জি এখন স্যার। তাহলে এইখানে খেয়াল করো, উল্টা পাশে সাপ্লায়ার তার যত প্রোডাক্ট আছে তার থেকে একটা কোয়ান্টিটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারারকে একটা ট্রান্সপোর্টেশন মিডিয়ামের মাধ্যমে, ট্রাক হোক, লরি হোক, বা বড় কোনো ট্রান্সপোর্টেশন মিডিয়ামের মাধ্যমে ম্যানুফ্যাকচারের কাছে প্রোডাক্টটা কি করলো? পৌঁছে দিল। ম্যানুফ্যাকচারার ওই র মেটেরিয়ালটা দিয়ে প্রোডাক্ট তৈরি করলো, করে
এই ডিস্ট্রিবিউটর কাছে তার কোয়ান্টিটি Distribute প্রোডাক্ট করে পৌঁছে দিলে এখন কি 50 কে পৌঁছাবে না 2,500 পৌঁছাবে? তো 2.5 কে যদি পৌঁছায় তাহলে কি তার ট্রান্সপোর্টেশন মোড দিয়ে সাপ্লাই যেমন বড় ট্রান্সপোর্টেশন মোড লেগেছে তার এরকম লাগতে পারে নাকি ছোট ট্রান্সপোর্টেশন মোড হলে চলবে? ছোট মানে কম্পারেটিভলি ইজিয়ার হলেও মানে অসুবিধা নাই নাকি? জি মানে স্যার। ছোটখাটো হলেও অসুবিধা নাই। আর যদি বলি এই ডিস্ট্রিবিউটর থেকে যদি রিটেলারের কাছে যায় তখন যাবে 100টা, তখন একটা ছোট মানে And বাইসাইকেলও হতে পারে, ভ্যানেও যেতে পারে মেবি, জি স্যার, তাই না? বিভিন্ন রিটেলার শপে দিবে। বিভিন্ন সিস্টেমে যেতে পারে এবং তারপর রিটেলার শপের কাছে যখন যাবে তখন কাস্টমার তার মতো প্রোডাক্টটা নিয়ে যাবে। তাহলে ওই যে উপরে আঁকলাম, উপরে কি ফ্লো করলো? একটা ইনফরমেশন, ইনফো ফ্লো করলো, ইনফরমেশন, তাই না? ইনফরমেশন। নিচের দিকে কি ফ্লো করলো? প্রোডাক্ট, হ্যাঁ, প্রোডাক্ট বা ম্যাটেরিয়াল, তাই না? ম্যাটেরিয়াল। প্রোডাক্ট, আমি প্রোডাক্টই লিখলাম। এই যে ট্রান্সপোর্টেশন বা এই যে মুভমেন্ট হলো, আরো একটা জিনিস ফ্লো করবে, একটু বলো তো চিন্তা করে কি ফ্লো করতে পারে এগুলার মধ্যে? মানি স্যার। ইয়েস, ফান্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাকা পয়সা লাগবে না এখানে বিভিন্ন ধাপে ধাপে? জি স্যার। হ্যাঁ, তো এই ফান্ডটাও কিন্তু এখানে মুভ করবে। এই যে এখানে দেখলা যে এত কিছু হলো, কি জন্য শুরু হয়েছিল বলতো? কাস্টমারের নিডেড, একটা কাস্টমারের নিড বা একটা কাস্টমারের রিকোয়েস্টের কারণে। বুঝতে পারছি? তাহলে এখন সাপ্লাই চেনের সংজ্ঞা দেখবো আমরা, চলো। ঠিক আছে, সংজ্ঞাটা এখানে লেখা আছে কিন্তু এটা ঢেকে যাবে কিনা। আচ্ছা, আমি বলে দেই, এই যে একটা বোল্ড করে দেওয়া আছে, এটুকু আগে পড়ি আমরা। হ্যাঁ, সাপ্লাই চেন ইনক্লুডস অল দ্য ফাংশন ইনভলভ ইন রিসিভিং এন্ড ফিলিং এ কাস্টমার রিকোয়েস্ট। তার মানে কাস্টমারের একটা রিকোয়েস্ট ফুলফিল করার জন্য আমরা যা যা করি সেটাই কি? সাপ্লাই চেইন। সেটাই হচ্ছে সাপ্লাই চেন। তার মানে আমি যদি ঠিক আগের স্লাইডে চলে যাই তাহলে এই যে এবার খেয়াল করো, আমরা এটাকে যদি বোল্ড করে দেই, মানে এখানে পুরা যে অংশটা এটাই কিন্তু আমার সাপ্লাই চেন। ঠিক আছে, এবং এইটাকে আমার কি করতে হবে? ম্যানেজমেন্ট করতে হবে, পারফেক্টলি ম্যানেজ করতে হবে। ম্যানেজ, এবং ম্যানেজ করতে গেলে একটা প্যারামিটার আমাদের মধ্যে চলে আসবে, সেটা কি? কস্টের দিক থেকে। কস্টিংটা কিভাবে কমানো যায় সেই জিনিসগুলো আমরা চ্যাপ্টারের শেষের দিকে বা মাঝামাঝি দেখব। তো এটা কি মোটামুটি বুঝতে পারলাম? ওভারঅল একটু ধারণা পেলাম মনে হয়, না? আমরা সংজ্ঞাটা আরেকটু দেখি। এখানে বলেছে একটা সাপ্লাই চেনের কথা যদি বলি, তার সাথে কারা যুক্ত? সাপ্লাই চেন কনসিস্ট অফ অল পার্টিস ইনভলভড ডিরেক্টলি ইনডিরেক্টলি। মানে যদি কাস্টমারের সাথে সরাসরি যুক্ত হতে পারে অথবা ইনডিরেক্টলি যুক্ত হতে পারে, উদ্দেশ্যটা কি হবে? ফুলফিলিং এ কাস্টমার রিকোয়েস্ট। কাস্টমার রিকোয়েস্ট, মানে কাস্টমারের একটা ডিমান্ডকে ফুলফিল করার জন্য আমরা যে যে অ্যাক্টিভিটি গুলা করি সেটাই হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। তাহলে এই ফুলফিল করার জন্য কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট কাজ করে। এখানে দেখো বলছে দিস ফাংশন ইনক্লুডস বাট নট লিমিটেড টু, মানে শুধু এইগুলাই না। দেখো, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেটিং, ডেফিনেটলি মার্কেটে ঠিক মতো প্রোডাক্টটাকে কাস্টমার কাছে জানায় যে এই প্রোডাক্টটা আমাদের কাছে আছে, তোমরা কিন্তু কনজিউম করতে পারো। অপারেশনস, সঠিকভাবে এটাকে চালানো। প্রপার ডিস্ট্রিবিউশন, আজকে এই প্রথমে যে একটা এক্সাম্পল দিলাম ওখানে ডিস্ট্রিবিউশনের সমস্যা ছিল বলেই কিন্তু কাস্টমারকে ওয়েট করা লাগছে, এবং ওয়েট করলে কিন্তু কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন হবে, ঠিক কি না? আমরা শিডিউলিং এ পড়েছি। তো এমন কিছু করা উচিত ছিল যাতে ওই প্রোডাক্ট ওয়্যারহাউস মানে ওই রিটেলারের প্রোডাক্ট শেষ হওয়ার আগে তার দোকানে যেন ওটা একটা সার্টেন কোয়ান্টিটি স্টক থাকে, যাতে কাস্টমারের ডিমান্ডকে ফুলফিল করা যায় ইনস্ট্যান্ট। আমি ওটা জাস্ট এমনি বানিয়ে বলেছি, কারণ কি মানে সিনারিটা বোঝানোর জন্য যে আসলে কি হতে পারে। এবং ফিনান্স, টাকা পয়সার ব্যাপার তো লাগবে নাকি? এবং কাস্টমারের সার্ভিসেস, কাস্টমারকে প্রপার সার্ভিস দিতে হবে যেন কাস্টমার হ্যাপি থাকে। এইটাই হচ্ছে ফুল সাপ্লাই চেনের ওভারঅল কথা। এখানে কিছু কথাবার্তা আছে, এইগুলো একটু পড়লেই বুঝতে পারবে। এক্সাম্পল
তো আগেই বলে রাখছি, সাপ্লাই চেইন আসলে ইনক্লুডস না যে ম্যানুফ্যাকচারার থেকে আসলে সাপ্লায়ার বা এই যে ট্রান্সপোর্ট করছে, ওয়্যার হাউসে যাচ্ছে, তারপর রিটেলারের কাছে যাচ্ছে এবং কাস্টমারের কাছেও পৌঁছাচ্ছে। এবারে ওই যে ছবিটা এঁকেছিলাম একটু ভালো করে মনে করো তো, ওখানে কাস্টমার কি আমার একজন না স্যার, বা ম্যানুফ্যাকচারার কি আমার একজন? একটা প্রোডাক্টের বিভিন্ন একই প্রোডাক্ট টাইপের ডিফারেন্ট ডিফারেন্ট ম্যানুফ্যাকচার থাকতে পারে না? জি স্যার। সিমিলারলি ডিস্ট্রিবিউটর বা ডিলারও কি বাংলা সারা বিশ্বে একজন? না, অনেক। আর এন সংখ্যক, আমরা যদি বলি এগুলা সবগুলা স্টেজে কি বলতে পারি, এগুলা এন সংখ্যক আমাদের আছে। তারপরে যদি বলি কাস্টমার এন সংখ্যক, তারপরে আমাদের কি ছিল, রিটেলার এন সংখ্যক, ডিস্ট্রিবিউটর এন সংখ্যক, তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচার এন সংখ্যক এবং সাপ্লাই এন সংখ্যক। তাহলে বুঝতে পারছে কিনা, একটা কাস্টমার সে কিন্তু এন সংখ্যক রিটেলারে যেতে পারে না রিটেলারের কাছে? জি স্যার। সিমিলারলি একটা রিটেলার এন সংখ্যক ডিস্ট্রিবিউটরের কাছে যেতে পারে না? যেতে পারে। আচ্ছা, তাহলে এখানে একটু ছবিটা উল্টা করে আঁকা হয়েছে। উল্টা মানে এটাই ঠিক, আমি উল্টা করে বলেছি। আসলে এইভাবে হয়, সাপ্লায়ার থেকে তো প্রোডাক্টটা যায়, তাই না? আমি এই পাশে এইভাবে এঁকেছিলাম, আমি এঁকেছিলাম কিভাবে, উল্টা করে এঁকেছিলাম। কাস্টমার থেকে কিভাবে যায়, আসলে দুই পথেই কিন্তু জিনিস চলে। এটা হচ্ছে প্রোডাক্ট ফ্লোর ক্ষেত্রে এইভাবে, আর কাস্টমারের ক্ষেত্রে কি নিচের অংশ যেভাবে আমি দেখাচ্ছি উল্টা পাশে। তো খেয়াল করো, এখানে সাপ্লায়ার, ম্যানুফ্যাকচারার, ডিস্ট্রিবিউটর, রিটেলার, কাস্টমার, এই যে সবগুলা ধাপ, এমন হতে পারে না যে প্রথম যে কাস্টমার যিনি আছেন ইনি এই রিটেলারের কাছে যেতে পারেন, এখানেও যেতে পারেন, ডেফিনেটলি যেতে পারেন। এরকম এন সংখ্যক রিটেলারের কাছে সে যেতে পারেন। আবার এই রিটেলার হতে পারে কি সে এই ডিস্ট্রিবিউটর ইনার কাছে অথবা এগুলার কাছে যেতে পারবেন না। তাহলে পরের ধাপের ক্ষেত্রেও কিন্তু একই কথা। আবার অনেক সময় এমনও হতে পারে যে তোমার প্রোডাক্ট বেশি দরকার, তখন তুমি রিটেলার শপে না যেয়ে সরাসরি কিন্তু ডিস্ট্রিবিউটরের কাছে চলে যাও, হোলসেল কিনো না, কিনো যাও। কিন্তু আরো বেশি দরকার, ইউ অলসো অ্যাপ্রোচ টু দা ম্যানুফ্যাকচারার অ্যাজ ওয়েল। আমি একটু আগে বোঝানোর চেষ্টা করছি, আসলে ক্লাসে হলে তো বোর্ডে আঁকতাম, এখানে আঁকাটা খুব কঠিন। ঠিক আছে? আচ্ছা, অনেক সময় এটাও কিন্তু হয় যে যে রিটেলার তার প্রোডাক্ট বেশি, সে অনেক ভাবে সাপ্লায়ারের কাছ থেকেও প্রোডাক্ট সরাসরি কি করতে পারে, অ্যাপ্রোচ করতে পারে। কিন্তু স্যার সাপ্লায়ার্স তো স্যার আর মেশিনারিজ নাই, হয় কিভাবে মানে মেক করে দিবে? আসলে কি সব প্রোডাক্টে তো মেক লাগে না, সব প্রোডাক্টে মেক লাগে, মানে সরাসরি সাপ্লায়ার্স থেকে আনলেই চলবে? হতে পারে, জি স্যার। হতে পারে না। অনেক প্রোডাক্টে কিন্তু আসলে ম্যানুফ্যাকচারিং বা ডিস্ট্রিবিউটরটা এই অংশটা না হলেও চলে, রিটেলারের কাছে যেতে পারে। জি স্যার, যেমন আমের ক্ষেত্রে স্যার ওইটা তো আবার হ্যাঁ, এটার কাছে ম্যানুফ্যাকচার লাগে ম্যানুফ্যাকচার গাছ থেকে সরাসরি চলে আসতেছে না। না। জি স্যার। এরকম হতে পারে সবগুলো, আমি এই জন্য ওভারঅল বলছি। যেমন আমাদের সবজি এগুলোর ক্ষেত্রে এই ডিস্ট্রিবিউটর, এখন এই যে প্রতিটা ধাপে যখন মুভমেন্ট হবে, প্রত্যেকটা স্টেজেই কিন্তু প্রত্যেক মানুষের কিছু খরচপাতি আছে, এক্সপেন্সেস আছে, এবং এক্সপেন্সের পিছনে প্রত্যেকের একটা প্রফিট আছে। ডেফিনেটলি তাদের পরিশ্রম আছে, প্রফিট তারা করবেই, স্বাভাবিক। আমরা চাচ্ছি এই প্রসেসের প্রতিটা ধাপে কস্টিং বাড়াবো না কমাবো? কমানো। হ্যাঁ, এটাই আমাদের টার্গেট। এই প্রতিটা ধাপে যদি আমরা কস্টিংটাকে অপটিমাইজ করতে পারি, দ্যাট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমাদের সাপ্লাই চেইন অবজেক্টিভস কি হতে পারে? মানে কস্ট কমানো স্যার। ওভারঅল কস্টিং কমানো। আর একটা নাম আছে, আমি একটু বলবো একটু পরেই। আচ্ছা, তাহলে এগুলা কি এখানে স্মুথলি যাতে প্রসেসটা চলে, এইটাও তো একটা বিষয়। বুঝি না, স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, কাস্টমার স্যাটিসফ্যাকশন। আরেকটা কি যেন বললা একজন, বুঝতে পারিনি। স্যার সাপ্লাইটা যাতে স্মুথলি চলে, মানে কোনো ডিলে না হয় বা কোনো ইন্টারাপ্ট না হয় মাঝখানে। ইন্টারাপশন না হয়, রাইট। এটা খুব চমৎকার একটা এক্সাম্পল দিয়েছো। এই যে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা, কোভিড-19 ইস্যু, এই ইস্যুর কারণে এই আমাদের যদি মেডিকেল অ্যাপ্লায়েন্সের কথা বলি, লাইক মাস্ক অথবা পিপি ডাক্তারদের জন্য, এই জিনিসগুলোর ক্ষেত্রে আসলে একটা সাপ্লাই চেইনের মধ্যে এখানে একটা বিশাল মানে একটা কোনো একটা জায়গাতে বারবার একটা লুপ হোল আছে, ওই কারণে কিন্তু সবাই বিপদে পড়ছে। ঠিক আছে? সিন্ডিকেট স্যার। হোয়াটএভার ইট ইজ যেটাই থাকুক, কিন্তু এই জায়গাটাকে আমার কাজ করতে হবে কি, এটাকে সমাধান না করতে পারলে আসলে কখনোই স্মুথ ফ্লো হবে না বা কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়বে না, এবং কোনো একটা জায়গার কারণেই আসলে কিন্তু এই ধরনের সমস্যাগুলা জেনারেট হয়। তো যাই হোক, ওইটা নিয়ে আসলে মানে পড়তে পড়তে অনেক কথা এগুলো বলবো, এবার সরকারের বিরুদ্ধে অনেক সময় কথাগুলো চলে যাচ্ছে।
কিন্তু আসলে এটা বাস্তব এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল বলা যেতে পারে, ঠিক আছে? কিন্তু সত্যি কথা এটা আসলে শুধু একজনের দোষ না, এটা আমাদেরও দোষ আছে, ঠিক আছে? আমাদের জনগণের দোষ আছে এইসব কারণে। দেখ ওগুলো এত ডিপে যাব না, আপাতত জাস্ট এখানে আমি এটা বলার উদ্দেশ্য একটাই ছিল, এখানে সবগুলা জিনিসে আমাদের কি এন সংখ্যক না? জি স্যার। আচ্ছা, আরো কিছু ছোট ছোট জিনিস আছে, এই যে আমি একটা এক্সাম্পল এখানে যে অ্যারো দিয়ে দেওয়া আছে না, এটা থেকে আমি বোঝাচ্ছি। যেমন এটা একটু না বলেই পারছি না। দেখো অনেক সময় এরকম হয়, আরএফএল তার প্রোডাক্টটা নিজে বানালো, ম্যানুফ্যাকচারার, ঠিক আছে, বানিয়ে নিজেরই ডেইলি শপিং এ দিয়ে দিল, তাহলে কিন্তু রিটেলারে চলে গেল, মাঝখানে ডিস্ট্রিবিউটর নাই, ডেইলি শপিং অথবা বেস্ট বাই, এটা আরএফএল এর না ওদের, জি স্যার। মাঝখানে ডিস্ট্রিবিউটর নাই, তাহলে এই ধাপের কস্টিংটা কমানো কি পসিবল কিনা? জি আচ্ছা, স্যার। কস্টিং মনে করো তারা অনেক কমিয়ে ফেলেছে, এখানে যদি কস্টিংটা না থাকে তাহলে এই কস্টিং এ হয়তোবা মেবি ওভারঅল মনে করো কস্টিং হচ্ছে ওভারঅল এই ধাপে কস্টিং ছিল 20 টাকা খরচ বেশি হতো, কথার কথা, প্রোডাক্টের ভ্যালু 20 টাকা কস্টিং হতো। এখন যদি এরকম করে মুভমেন্ট করে কাস্টমারকে আমি 10 টাকা ছাড় দেই, কাস্টমার খুশি হবে কিনা? মানে আমার প্রফিট কিন্তু ডেফিনেটলি বাড়ছে, বাট স্টিল কাস্টমার হ্যাপি যেহেতু কিছু ডিসকাউন্ট পাচ্ছে। এরকম কিছু ফ্যাক্টরস কিন্তু অনেক সময় স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন নেয় সাপ্লাই চেনের মধ্যে। তো আমি যা বলতে চাচ্ছি আসলে আমাদের মেইন উদ্দেশ্য সাপ্লাই চেনে কি, ওভারঅল কস্টিংটা কমানো। আচ্ছা এখানে একটু কিছু কথা এগুলো আমি বলে ফেলেছি, তার একটু মানে আগে মতো আবার আসি। তাহলে আমাদের এখানে সাপ্লাই চেনের প্রতিটা স্টেজের মধ্যে আসলে কি ফ্লো করে বলতো? ফ্লো অফ প্রোডাক্টস তোমরাই বলেছো, এবং ইনফরমেশন। আরেকটা জিনিস এখানে লেখা নাই, এই যেই বই যিনি রাইটার তিনি আসলে এটা পয়েন্ট আকারে লেখেননি, কিন্তু ভিতরে ডেসক্রিপটিভ আকারে লিখেছে, ফান্ড। সেটা হচ্ছে ফান্ড বা টাকা পয়সা, সেটা লাগবেই, এটা ট্রানজেকশন হবে এখানে হবেই। আচ্ছা, আর আরেকটা হচ্ছে এইটা কেন হয়, অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইনটা কখন করতে পারবো সেটা কি কাস্টমারের নিডের উপর ডিপেন্ড করে, যে আমি কোন ধাপে কোন ধরনের ট্রান্সপোর্টেশন মুড ইউজ করব। সেটা কাস্টমার যদি বলে আমার এখন লাগবে, তখন স্পেশাল কোনো ব্যবস্থা করতে হবে। কাস্টমার যদি বলে 2 দিন পরে লাগবে, তখন আরেকভাবে ব্যবস্থা করলেই হবে, ঠিক কিনা? কাস্টমার যদি বলে এখন লাগবে, তাহলে এখন স্পেশাল কোনো ডেলিভারি ব্যবস্থা করতে হবে, যেটা পার্সোনালি কাস্টমার কাছে চলে যাবে। হয় না অনেক সময় যে নন রেগুলার, ওই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসেই তো আছে, রেগুলার ডেলিভারিতে 50 টাকা আর এক্সপ্রেস ডেলিভারিতে 150 টাকা, জানো এটা একদিনের প্রোডাক্টটা চলে যায়। এরকম অনেক ধরনের সিস্টেম কিন্তু আছে। তো যাই হোক, আর স্ট্রাকচারটা যদি আমরা বলি সেটা হচ্ছে এই টার্মটা খেয়াল করো, এই দুটো মনে হয় তোমরা মার্কেটিং এ শিখেছো, মার্কেটিং এ নাকি আর কোনো কোর্সে থাকে আমাদের? B2B B2C। হ্যাঁ, মনে করতে পারছো না নাকি? না স্যার, বিজনেস টু বিজনেস, বিজনেস টু কাস্টমার। না স্যার একটু পরে। আচ্ছা, এটা আসলে হয়তো বা তোমাদের আসবে বা এই মতো মনে হতে পারছো না। এটা আসলে কি, এখানে দেখো এই যে মুভমেন্টটা, এখানে দুজনই কিন্তু বিজনেস টু বিজনেস রিলেশনটা, বাট এই রিলেশনটা কিন্তু বিজনেস টু কাস্টমার, কাস্টমার। আবার এটাও কিন্তু বিজনেস টু বিজনেস টু বিজনেস। বিজনেস, দুজনই বিজনেস করছে, এরকম আর রিলেশন। এটা ডিটেলস মার্কেটিং এর বইয়ের মধ্যে আছে, ওই যে যিনি পড়াচ্ছেন ওনার পড়ানোর কথা, ওনার ওখানে দেখতে পাবো মনে হয়। তাহলে বুঝতেই পারছি। অ্যাকাউন্টিং এন্ড মার্কেটিং। হ্যাঁ, তোমাদের মনে হয় একসাথে না? হ্যাঁ, জি স্যার, অ্যাকাউন্টিং এন্ড মার্কেটিং একসাথে স্যার। একসাথে। আচ্ছা, সমস্যা নাই, দুজন টিচার পড়ায় মনে হয় নাকি একজন টিচারই পড়ায়? একজনই পড়াই স্যার। স্যার একজনই, মিডের আগে হচ্ছে অ্যাকাউন্টিং, মিডের পরে হচ্ছে মার্কেটিং। মার্কেটিং আচ্ছা যাই হোক, ওটা কোনো সমস্যা না। কিন্তু বেসিক্যালি আসলে দুটাই তো বিজনেসের উইং এর, যিনি মার্কেটিং জানেন তাকে অ্যাকাউন্টিং একটু জানতে হয়, সেটুকু যথেষ্ট তোমাদের জীবনে। আর যিনি আর অ্যাকাউন্টিং যিনি জানবেন তাকেও মার্কেটিং জানতে হয়, ব্যাপার না, ঠিক আছে? তো এইটা যদি বুঝি তাহলে আমাদের অবজেক্টিভসটা কি হবে? আমি একবারে সেমিস্টারের শুরুর দিকে একটা টপিক পড়িয়েছিলাম বা একটা টার্ম পড়িয়েছিলাম, ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটি, মনে পড়ে? জি স্যার। জি স্যার। তো ওই ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটি নিয়ে যদি কথা বলি, তাহলে হচ্ছে ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটির সংজ্ঞা মনে আছে কারো? স্যার এটা হচ্ছে মানে কাস্টমারের প্রয়োজনে প্রোডাক্টকে কিভাবে মানে মানে আরো অ্যাট্রাকটিভ এবং না, কাস্টমার ব্যাপারটা স্যাটিসফাইড হচ্ছে এরকম কিছু করা যায়। না, ব্যাপারটা হচ্ছে এমন কিছু করা যেটা জন্য কাস্টমার উইলিং টু পে ফর, তার জন্য খুশি খুশি টাকা দিবে, যে পরিবর্তনটা হবে সেটার জন্য কাস্টমার টাকা দিতে রাজি থাকবে, এরকম কিছু।
তো আসলে দেখো, এটা হচ্ছে আমাদের সাপ্লাই চেনের ভ্যালু। এটা ইকুয়াল টু কি হবে, আমাদের প্রোডাক্টের ফাইনাল প্রাইসিং, ফাইনাল ভ্যালু, আর তার পিছনে যেই পরিমাণ কস্টিং হয়েছে সেটা। এখন আমি তো প্রোডাক্টের ফাইনাল যে প্রাইসিংটা হুট করে তো চেঞ্জ করতে পারবো না, তো আমি এটাকে কি করলাম, ফিক্স ভ্যালুয়েট করে করতে দিলাম, হবে। এটা ফিক্স করে দিলাম যে এটা আমার ফাইনাল দাম। আমরা যদি ওভারঅল ভিতরে কস্টিং কমিয়ে ফেলতে পারি, তাহলে যা ওর তাই আছে, আর কস্টিং আগে ছিল 10 টাকা, আগে মনে করো ওরটা 100 টাকা, একটা উদাহরণ দিই এখানে ভালো করে বুঝো। ওর হচ্ছে 100 টাকা, আর আমাদের কস্টিং আগে ছিল হচ্ছে 20 টাকা, ঠিক আছে? আর এখন আমি কস্টিং 10 টাকায় নামায় নিয়ে আসলাম, তাহলে কি আমার ভ্যালু বেড়ে গেল না? আগে কস্টিং ছিল 20 টাকা, এখন কস্টিং হয়েছে 10 টাকা, তাহলে কি ভ্যালু বেড়ে যাবে না? আমাদের সাপ্লাই চেনের মেইন অবজেক্টিভস হচ্ছে ম্যাক্সিমাইজ দ্য ভ্যালু, ঠিক আছে? এমন কিছু অ্যাক্টিভিটিস করা যেটার জন্য কাস্টমার আমাকে টাকা দিতে রাজি থাকবে। আর এরপরে যে ধাপটা, সেটা হচ্ছে এটা ভ্যালুটা কিভাবে বাড়বে। ইফিসিয়েন্ট সাপ্লাই চেন ওটাই বলে, যদি আমরা প্রতিটা স্টেজকে ম্যানেজ করতে পারি এবং কস্টিংটাকে মিনিমাইজ করতে পারি, ওভারঅল সাপ্লাই চেন কস্ট, তাহলে এটা হবে অ্যাপ্রোপ্রিয়েট। বুঝতে পারছি? একটা এক্সাম্পলের কথা বলি, একটা কোম্পানির নাম বলবো এখন। কোম্পানির নামটা তোমরা হয়তো বা চিনবা, নাও চিনতে পারো। শুনেছো বা দেখেছো এই কোম্পানির নাম কোথাও? স্যার স্যার এটা চিনবে না এমন লোক কমই আছে, স্যার সবাই চিনি স্যার। সবাই চিনে। এটা হচ্ছে ইউএস এর একটা ব্র্যান্ড। তারা কি বানায়? কম্পিউটার ডেস্কটপের ডিভাইস গুলো বানায়, ল্যাপটপ প্রসেসর। প্রসেসর বানায় না, প্রসেসর বানায় না। এরা এরা বেসিক্যালি কম্পিউটারের বিভিন্ন জিনিস তাকে, তারা কি করে, অধিকাংশ জিনিস তারা নিজেরাই বানায়, কিছু জিনিস তারা কিনে আনে, সোর্সিং করে। এখন যুগ হচ্ছে অন্যরকম যুগ, এখন আসলে সব নিজে বানানোর যুগ নাই। তুমি একটা বার্গার শপ দিবা, হ্যাঁ, বার্গারের বানটা তুমি বানাতে পারো, এটা স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু বার্গার প্যাকেজিং করার জন্য পলি যেটা পিপি, সেই পিপিটা তুমি বানাবা না, তুমি কিনে আনবা। টিস্যু যেটা লাগবে হাত মোছার জন্য, সেই টিস্যুটাকে কিনবা না বানাবা? কিনবে। কিনবা। কিনে হ্যাঁ, কারণ এখন টিস্যু প্ল্যান্ট বসাতে গেলে আবার খরচ বাড়বে না? এই জন্য এখনকার যুগ হচ্ছে সোর্সিং এর যুগ। এখন আসলে সবাই সব নিজে বানায় না। এখান থেকে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মেক অর বাই। কি আসে? মেক অর বাই। তো যাই হোক, যেটা বলছিলাম ডেলের ব্যাপারে, ডেল কি করলো, তারা হচ্ছে সবকিছু বানাতো, কিন্তু তারা হচ্ছে প্রসেসরটা ইন্টেলের কাছ থেকে কিনে নিয়ে আসতো। ইন্টেল তো একটা বড় জায়ান্ট, তারা প্রসেসর বানানোর জন্য সারা বিশ্বে বিখ্যাত। এবং বিশ্বের মধ্যে বাংলাদেশ যদি বলি, ইন্টেলের প্রসেসরই মনে 90% সবার, তাই না? i3 i5 গুলো তো ইন্টেল কোম্পানি, জানো তো? জি স্যার। না জানলেও এখন জানো আর কি, এটা হচ্ছে ইন্টেল কোম্পানি। তো তারা প্রসেসরটা ইন্টেলের কাছ থেকে কিনে, এখন কিনতে গেলে একটা দাম তো তারা ফিক্স হয়েছে, তাই না? সেই দাম তো আর চেঞ্জ হবে না, হবে? কিন্তু ওইটার ভিতরের আনার জন্য যে ধাপগুলা, যে সাপ্লাই চেন, সেই সাপ্লাই চেনে তারা অপটিমাইজ করে, প্রথমে কস্টিং একটা ছিল, সেই কস্টিংটা অ্যারাউন্ড ছিল প্রথমে হচ্ছে $20 মতো পার প্রসেসরে তাদের কস্টিং হচ্ছিল। পরে তারা কস্টিংটা নামিয়ে এনেছিল $4। এটা কেস স্টাডি পড়েছি আমি, সেখান থেকে বলছি। তাহলে দেখো, প্রতিটা প্রসেসরে লাভ হচ্ছে কত, $16 করে। এবং প্রোডাক্টটা তো সে ল্যাপটপ তারা বিক্রি করে বাজারে, তাই না? এখন প্রোডাক্টটা বাজারে একটা দুটা প্রতিদিন বিক্রি হয় না, আরো বেশি বিক্রি হয় না ডেলের? হিউজ সেল হয়। এইভাবে তারা, যে যখন তারা প্রোডাক্টের কস্টিং কমে ফেলতে পারছে, কম দামে বাজারে প্রোডাক্ট ছাড়তে পারছে, এবং অন্যান্য অনেক জায়ান্ট কোম্পানির সাথে তারা কম্পিটিটিভ ভাবে অ্যাডভান্টেজ পাইছে, জাস্ট তাদের শুধু বেস্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমের কারণে। তোমরা ডেল নিয়ে গুগল করে দেখো, ডেলের কেস স্টাডি অনলাইনেই পাবা, সাপ্লাই কেস চেইন। স্টাডি জিনিসটা কি, মানে কোন একটা কাহিনী লেখা থাকে এরকম? না, কাহিনী না। কেস স্টাডি মানে হচ্ছে একটা বিজনেস অ্যাক্টিভিটিস, সেটাকে মানে তারা কোনো একটা সাকসেস বা তাদের কোনো ফেলিওর, সেটাকে একটা এক্সপার্ট তারাকে অ্যানালাইসিস করে একটা ডিসিশন দেয়। আচ্ছা। তোমাদেরকেও লিখতে দিতে পারি, যদি লিখতে চাও তোমরা। না স্যার, কেস স্টাডি নাকি স্যার অনেক কঠিন স্যার। হ্যাঁ, একটু এক্সপার্টিস লাগে, একটু সময় লাগে লিখতে, আসলে কঠিন বলা যাবে না,
দুনিয়ার কোনো টাইম লাগে একটু কোপ আপ হতে। একটু কোপার হতে টাইম লাগবে, এটা একটা ঠিক কথা। হ্যাঁ, হুট করে একটু বলতে পারি আবার কি এসএস এর কিছু প্যাটার্ন আছে কিভাবে লিখতে হয়, তো এটা আমি কেস স্টাডি থেকেই বলছি আর কি। তাহলে বুঝতেই পারলাম, কারণ প্রোডাক্টের দাম তো আর কমবে না, আমি ওভারঅল প্রসেসের সাপ্লাই চেইনের কস্টিং কমিয়ে আমরা কি করতে পারি, পোস্টটাকে আরো সুন্দর করতে পারি। ওকে, তাহলে আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, এরপরে যে টপিকটা সেটা হচ্ছে সাপ্লাই চেইন ইন্টিগ্রেশন। এখানে দু রকম ভিউ বলা হচ্ছে, এটা প্রোডাক্টের বাইং বা সেলিং এর ব্যাপারে। মানে প্রোডাক্টের উপর মানে আমরা যে প্রোডাকশন করছি বা সেল করছি বা যেটাই বলি, দু রকমের ভিউ বলা হচ্ছে, এবং দুটা ভিউই আসলে একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটা ঠিক আছে, সেটা হচ্ছে কি, একটা বলছি আমরা পুশ ভিউ বা পুশ সিস্টেম, একটা হচ্ছে পুল সিস্টেম। আচ্ছা দেখো, দুটা একটু নিয়ে ডেসক্রিপশন আগে বলে নেই, তারপরে আমরা কি করব, ব্যাখ্যা দিব বা এক্সাম্পল দিব। দেখো, পুশ সিস্টেমটা কিভাবে তৈরি হচ্ছে, ইনিশিয়েটেড উইথ দ্য কাস্টমার ডিমান্ড, মানে কাস্টমার ডিমান্ডের উপর বেস করে পুশ সিস্টেমটা কি করা হচ্ছে। আর পুল সিস্টেম কিভাবে করা হয়, কাস্টমারের অর্ডারের উপর বেস করে। আচ্ছা, তো এখানে যেটা হয়, ডিমান্ডটা আসলে এক্সাক্ট ডিমান্ডটা কেউ জানে না, এবং এখানে কি করা হয়, কাস্টমার ডিমান্ড একটা অ্যানালাইসিস করে একটা স্টক করা হয়। আমি একটু বলে রাখি। আচ্ছা, এবার একটু খেয়াল করো, এই যে কাস্টমারের ডিমান্ডের উপরে আমি বানাচ্ছি, এটা হচ্ছে গিয়ে ওই আমরা ফোরকাস্টিং করেছিলাম না, ডিমান্ড ফোরকাস্টিং করি আমরা, যে আজকে বিক্রি হয়েছে 500, তাহলে কালকে তো 500 বিক্রি হবেই। বেশি নেপ ফোরকাস্টিং, মাস্ট বি 500 হবে। হ্যাঁ নেপ ফোরকাস্টিং করেছিলাম না আগে, জি স্যার, নেট ফোরকাস্টিং, তারপরে আবার মুভিং অ্যাভারেজ, ওয়েটেড মুভিং অ্যাভারেজ, এরকম বিভিন্ন মেথড দিয়ে কি করতে পারে ম্যানেজমেন্ট বা যারা এটা করতে চায় তারা কাস্টমার এরকম ডিমান্ড জেনারেট করবে, এবং যেরকম ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী কি করবে, প্রোডাক্টটাকে বানিয়ে রাখবে, এবং বানিয়ে কাস্টমারের দিকে কি করবে, কাস্টমারের দিকে প্রোডাক্টটাকে পুশ করবে, যে কাস্টমার তুমি এটা খরচ করতে পারো। কিন্তু ওরা কিন্তু জানে না আসলে ডিমান্ড কত, এক্সাক্ট ডিমান্ড জানে না, কারণ ফোরকাস্ট করেছে। ফোরকাস্টিং আর অ্যাকচুয়ালের মধ্যে একটা ডিফারেন্স সবসময় হয় না, জি স্যার। এটা কিন্তু ফোরকাস্টিং এরর বলে, তাই জন্য ডিমান্ডটা আননোন, আসলে আমি জানি না। এবং এক্ষেত্রে কি হলো, যখন বেশি বানাবো ইনভেন্টরি বেড়ে যাবে না, ইনভেন্টরি বাড়লে ইনভেন্টরি হোল্ডিং কস্টের একটা ব্যাপার চলে আসে কিনা, জি স্যার, হোল্ডিং বা কস্ট, একটা রিস্কও চলে আসে ইনভেন্টরি ব্যাপারে, ঠিক কিনা? ক্যারিং কস্ট, হোল্ডিং কস্ট। হ্যাঁ হ্যাঁ, এটা বেড়ে যায়। আচ্ছা, উদাহরণ দিব, আরো ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ দিব, বিএফটি এর কোন একটা জিনিস নিয়ে বলবো না, ক্লিয়ার হয়ে যাবে। তারপর কি, অ্যাপ্লাইড হোয়ার ডিমান্ড আনসার্টেনিটি ইজ লো, মানে ডিমান্ডের অনিশ্চয়তা যেখানে অনেক কম। আচ্ছা এবার বলি, মনে করো বিএফটির ক্যাফেটেরিয়াতে অনেকদিন যাও না, তারপরেও যাচ্ছ, মনে করো আজকে 11টা বাজে, 11টার সময় ক্যাফেটেরিয়াতে ভিড় কম হয় না বেশি হয়? কম স্যার, 12টার দিকে 12টা মানে পরে একটু মোটামুটি বেশি, মানে লাঞ্চ টাইম বেশি, যত আগে আসে তত হ্যাঁ। বেশি। আচ্ছা, তো মনে করো 12টার সময় একটা স্টুডেন্ট তুমি গিয়েছো, যাওয়ার পরে দেখবা অনেক প্রোডাক্ট অলরেডি বানানো আছে, জি সিঙ্গারা, স্যার। বিভিন্ন প্রোডাক্ট। তুমি এমন কি কখনো করেছো অর্ডার দেওয়ার পরে তোমাকে বানিয়ে দিয়েছে? না স্যার। জেনারেলি কিন্তু না ওই স্যার। সময়টাই হয় না। ওই সময় তারা জানে যে এই সময় স্টুডেন্টরা ক্লাস টাস করে হয়তো বা ক্ষুধার্ত, বা তাদের এইগুলা তারা ফুডগুলা অ্যাভেল করবে, এবং এই জন্য তারা কিন্তু একটা সার্টেন, তারা ওই যে তারা কিন্তু মুভিং অ্যাভারেজ করেছে না এক্সপোনেনশিয়াল স্মুথিং করেছে সেটা আমি জানি না, কিন্তু তারা কিন্তু কিছু অ্যানালিসিস করে কিছু প্রোডাক্ট কোয়ান্টিটি বানিয়ে কি করেছে, স্টক করে রেখেছে, স্টক করেছে। ওখান থেকে পুশ করছে, জি স্যার। এবং তুমি কি করছো, ওই প্রোডাক্টটা কনজিউম করছো, এবং তারা এটাও জানে যে এই সময় প্রোডাক্ট বিক্রি হবেই, তো কারণ ছাত্ররা খাবেই সিঙ্গারা বা কম দামি প্রোডাক্ট যেটা হয়, এটা তাদের লাগবেই। সো আনসার্টেনিটি কি, এটা অনেক লো, বেশি স্টক লো। এখানে মানে বিক্রি হওয়ার যে ব্যাপারটা, ডিমান্ড, এটা আনসার্টেনিটি অনেক লো, অনিশ্চিত। মানে তার মোটামুটি সেল হবে। এটা ক্যাফেটেরিয়ার কথা বললাম। এর বাইরে যদি বলি গ্রোসারি শপ, গ্রোসারি শপে আমরা বেসিক জিনিসগুলো হচ্ছে রাইস, মানে আমাদের বেসিক যে নিডস যেগুলা, হয়তোবা আমাদের বলতে পারি আমাদের রাইস হতে পারে, সুগার হতে পারে, তাই না? তো এই জিনিসগুলা বা সল্ট, এখন এইটা বলতো একটা গ্রোসারি শপে কেউ যদি কাস্টমার, সে কি জানে আজকে কত কোয়ান্টিটি প্রোডাক্ট বিক্রি হবে?
না স্যার। কিন্তু সে কিন্তু অলরেডি মেক টু স্টক করে রেখে দিয়েছে, তাই না? এবং যখনই কেউ চাচ্ছে কাস্টমার, সাথে সাথে তাকে দিয়ে দিচ্ছে না। তারা জানে লবণ বিক্রি হবেই, মানুষ সব খাওয়া বন্ধ করলে লবণ খাওয়া বন্ধ করবে না, জি স্যার, দাম বাড়লো। দাম বাড়লেও খাবে। এখন আবার একটা গল্প মনে পড়ে গেল, গত বছরে লবণের দাম বাড়ছিল একটা ইস্যু জি নিয়ে। স্যার। ওই দিনের কথা মনে পড়ে গেল আবার। তা আমি সন্ধ্যাবেলা অফিস থেকে মানে বিএফটি থেকে বাসায় ফিরছি, দেখি সবার হাতে 4-5 প্যাকেট করে লবণ। তখন আমি তো একটা দোকান থেকে আমি যেগুলো গ্রোসারি জিনিসগুলা কিনি তাকে জিজ্ঞেস করলাম, ভাই ঘটনা কি? আর বললেন না, সকাল থেকে লবণ বিক্রি করছি বলে উনি মনে হয় সকাল থেকে লবণ বিক্রি করেছে কত আমি ভুলে গেছি, বললো যে 10 প্যাকেট, মানে ওর অ্যারাউন্ড মনে হয় কত হবে 5 থেকে 7 মণ না কত মণ লবণ বিক্রি করছে। বাবা, আমার সব শেষ, উনি বলতেছে, বলে ঘটনা কি? বলছে জান না দাম বেড়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। এখন ওই অবস্থায় আমার অবস্থা ছিল, আমি পেঁয়াজের কারণে এমনি দিশেহারা, লবণ নিয়ে চিন্তা করি না, থাক পরে দেখা যাবে। পরের দিন আসলে সংবাদে যেটা আসলো যে ওটা একটা গুজবের মতো, গুজব। ঠিক আছে। তো যাই হোক, এগুলা বলছি যে এই যে আইটেম গুলা বললাম এগুলা কিন্তু সার্টেন বিক্রি হবে, ডিমান্ড আনসার্টেনটি এখানে নাই। ডিএফটি ক্যাম্পাসের আশেপাশে যদি কেউ একটা স্টেশনারি দোকান দেয়, সেখানে বেসিক জিনিস কি থাকবে বলতো? নোটবুক কলম, থাকবে, খাতা। হ্যাঁ এই তো খাতা কলম এগুলাই থাকবে, নোটবুক পেন, তারপর পেন্সিল, তাই না? তো এই জিনিসগুলা ডিমান্ড থাকবেই না, আনসার্টেনটি কম না? জি স্যার। কিন্তু তার মানে এটা না যে আমি কিন্তু অর্ডার আসলেই বানাচ্ছি, এরকম না। আগে থেকে বানিয়ে কি করছি আমরা, স্টক করে রেখে দিচ্ছি এবং সেটা কি কাস্টমার দিকে পুশ করতেছি। এখানে ক্যাফেটেরিয়া বা স্টেশনারি যে দুটো এক্সাম্পল দিলেন, এটার মধ্য থেকে কি আমি কাস্টমার ডিমান্ড এবং কাস্টমার অর্ডার দুটোকে আলাদা করা যায়? আসলে দুটা তো ইন্টিগ্রেটেড ফুল একটা সিস্টেম, সেটা নিয়ে আমি একটু পরে বলি, তাহলে ভালো হবে। আসলে এটা বোঝানোর চেষ্টা করছি, ক্যাফেটেরিয়া বলো বা যেগুলো আসলে খুব কনজিউম হয়, যেমন আরো কিছু জিনিস বলি, যেমন একটা মনে করো যে কনফেকশনারি শপ, মিষ্টির দোকান, কুকপার্স, জি স্যার। তারাও কিন্তু কেক বানিয়ে রেখে দেয় এবং তুমি ওটা কিনে অর্ডার করেও নেই। অর্ডার করনি, কিন্তু অর্ডার করলে আলাদা বানিয়ে দেয় ডেফিনেটলি, কিন্তু অলরেডি তাতে বানানো থাকে, শোকেসে থাকে ওগুলো। তাই না? 10টা 12টা থাকে, তুমি যেটা একটা নিতে পারবা। তাহলে তারা কিন্তু জানে দিনে 4-5টা করে বিক্রি হয় বা 10টা বিক্রি হয়, সেই অনুযায়ী তারা কিন্তু বানিয়ে রাখে, স্টকে থাকে, তাই না? কারণ তাদের ম্যানুফ্যাকচারিং কস্টে কিছু ইস্যু আছে, এগুলো বানিয়ে রাখে এবং তোমার দিকে সেটা পুশ করছে। আচ্ছা, আর পুরাটা বলি এবং দুটার মধ্যে একটা রিলেশন আছে, সেটা বলবো এবার। আচ্ছা, এইটা গেল। একটা মিষ্টির দোকানে কি হয় দেখবা, বিভিন্ন টাইপের মিষ্টি 10-20 কেজি করে বানিয়ে রেখে দেয়, তুমি যেটা দেখে দেখে চুজ করছো এবং ওরা সুন্দর করে ডেকোরেশন করে রাখে, যে দেখে মানুষ উদ্বুদ্ধ হয় কেনার জন্য। আচ্ছা, এবার আসি পুল সিস্টেম। এখানে কি করব, কখন কাজটা করব? যখন কাস্টমার অর্ডার দিবে, তার আগে দিবে না। কেন এরকম? কারণ এটার আনসার্টেনিটি অনেক, ডিমান্ড আনসার্টেনিটি অনেক হাই হবে। এখন যে যদি হাই হয় তখন আমরা কি করব, কাস্টমার অর্ডার অনুযায়ী আমি বানাবো এবং এখানে কোনো মেক টু অর্ডার মানে অর্ডার অনুযায়ী বানাবো, তাহলে কি হবে, ইনভেন্টরি থাকবে না, এই অংশে মানে এই অংশে ইনভেন্টরিটা থাকবে না, মানে যেটুকু বলেছে সেটুকুই বানাবো। এবং কাস্টমার বললো আমাকে এক পিস, আমার তাহলে ডিমান্ডটা কি আমি জানি, ডিমান্ডটা আমি পুরো ক্লিয়ারলি জানি। তো ওভারঅল এটুকু যদি বুঝি, তাহলে এটার একটা উদাহরণ দিয়ে হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট। চাইনিজ রেস্টুরেন্টে কি হয়, নরমাল রেস্টুরেন্ট না, চাইনিজ রেস্টুরেন্টে দেখবা তুমি যাওয়ার পরে করে অর্ডার তোমার কাছে নিয়ে প্রোডাক্টগুলোকে প্রসেসিং করে দেয়, তাই না? জি স্যার, টাইম নেয়। টাইম নেয় না, 20 থেকে 30 জি মিনিট, স্যার। আধা ঘন্টা সময় নেয়, তাই না? এখন ফাস্ট ফুডে আবার কি হয়, বিএফসি তে যাও, বিএফসি কিন্তু তা না, ওরা কিন্তু একটা সার্টেন টাইমে বানিয়ে বানিয়ে রাখছে, স্টক করছে, তোমাকে সেল করছে। চাইনিজ রেস্টুরেন্টে কেন করে, কারণ ওদের মেনু আছে প্রায় 200-250, ঠিক কি না? আর 200-250 প্রোডাক্ট কি সবগুলো বানিয়ে রাখবে? না। কোনটা কোন দিন ডিমান্ড কি আসে না আসে, একটা অনিশ্চয়তার ব্যাপার আছে না? এখানে ডিমান্ড অনেক আনসার্টেন, কারণ তুমি আজকে গতকালকে গিয়েছো যে আইটেম খেয়েছো, আজকেও যদি যাও একই আইটেম খাওয়া, তার কি গ্যারান্টি আছে? মানে এখানে তাহলে মোট কি এখানে কথা, স্যার প্রাইসেরও একটা ফ্যাক্ট আছে, কস্ট? আসলে কস্টিং নিয়ে এখন কথা বলবো না, একবার চ্যাপ্টার শেষের দিকে প্রাইসিং নিয়ে কথা আছে। আচ্ছা স্যার। হ্যাঁ, জাস্ট ওভারঅল আমি কনসেপ্ট গুলো বোঝানোর চেষ্টা করছি এবং জি। লাস্টে আমি ওভারঅল বলবো যে এটা দুটো একটার সাথে যুক্ত। সো খেয়াল করো, তাহলে এখানে ডিমান্ডটা আমি জানি। এখন তুমি যে অর্ডার করলা যে আমি একটা থাই স্যুপ খাবো, একটা ফ্রাইড রাইস খাবো, এখন তাহলে কি ওরা তো এক পিসের জন্যই বানানোর চেষ্টা করবে, বেশি কে বানাবে?
অল্প কম বেশি বেশি হলে সেটা আলাদা ইস্যু, কিন্তু টার্গেট কি থাকবে? ওয়ান কোয়ান্টিটি। তার মানে ইনভেন্টরি কি হবে? ওই অংশটা ইনভেন্টরি হবে অনেক লোয়ার। এবং আমরা কখন এই ধরনের কাজ করবো? যখন ডিমান্ড আনসারিটি অনেক হাই। আচ্ছা, এই ইয়ের যে উদাহরণ দিলাম, চাইনিজ রেস্টুরেন্ট, তুমি গেলা, এই যে এবার খেয়াল করো, তুমি যে বললা অর্ডার করলা, অর্ডার করার পরে এই মনে করো এই সময় তুমি অর্ডার করলা, এবং তারপরে তারা প্রসেসিং করে একটা সার্টেন টাইমে তোমাকে প্রোডাক্টটা দিয়ে দিল নাকি? এটা হচ্ছে পুল। এখানে কি করছে? তোমার অর্ডারের অনুযায়ী অর্ডারকে রিপ্লেনিশমেন্ট করতেছে, তাই না? কাজটা শেষ করছে। কিন্তু এটা কি কখনো তুমি একটু ভালো করে চিন্তা করো, তুমি একটা রেস্টুরেন্ট মালিক না হলেও বলতে পারবা, চাইনিজ রেস্টুরেন্টে তুমি যখন অর্ডার করলে, অর্ডার করার পরে কি মনে করো অর্ডার করেছো চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস, এখন এই দুটা প্রোডাক্টের জন্য কি একজন লোককে বাজারে পাঠাবে নাকি? চাল কিনে নিয়ে আসো আর মুরগি কিনে নিয়ে আসো? না স্যার। তারা অলরেডি তারা জানে যে তাদের অর্ডারের র মেটেরিয়াল হিসাবে আমাদের এই জিনিসগুলা লাগতে পারে, সেই জন্য তারা অলরেডি তাদের ওয়্যার হাউসে, ফ্রিজে বলো বা সেলফে বলো, ইনভেন্টরি হিসেবে রেখে সেই দেয়। প্রোডাক্টটাকে অলরেডি ইনভেন্টরি করে মেক স্টক করে রেখে দিয়েছে। জি স্যার। এবং যখনই অর্ডারটা জেনারেট হচ্ছে, সাথে সাথে এইটা কি করছে? অলরেডি স্টকে আছে। এটা হচ্ছে আমাদের পুল অংশ, পুশ অংশ, সরি পুল না, পুশ। এটা হচ্ছে পুশ অটোমেটিক, এটা অলরেডি আমাদের আছে, স্টকে আছে, এবং সাথে সাথে কি করে? অর্ডারটা ইনিশিয়েট করে দিয়ে দেয়। অনেক সময় একটা পুরো অর্ডার করলা, বললো সাথে সাথে বলে দেয়, স্যার আজকে এটা হবে না। জি কেন স্যার, অনেক বলতো? সময় হয়। কেন? কারণ হয়তোবা স্টকে তাদের নাই। ওই প্রোডাক্টটা স্টকে নাই। এখন আনতে গেলে যে সময়, এই সময়টাতে যে কাস্টমার খুশি থেকে বেজার হবে বেশি। জি স্যার। তারা সাজেস্ট করে, স্যার আপনি এটা না নিয়ে ওইটা নেন। বুঝতে পারলাম? তাহলে কিন্তু এই দুটা ইন্টিগ্রেটেড, একটার সাথে একটা ওতপ্রোত ভাবে জড়িত। এই দেখো, এটা কিন্তু পুশ করছে এর দিকে, আর এটার পরে কি করছে? কাস্টমার এখান থেকে পুল করছে। একজন আরেকজনের সাথে কিন্তু এভাবে ইন্টিগ্রেটেড। আমি কি বুঝাতে পারলাম? জি যেমন স্যার। তুমি যে ওই রেস্টুরেন্টে হয়তোবা লাচ্ছি খাবা, এখন লাচ্ছি বানাতেও কিন্তু সুগার লাগে, কফি বানাতেও সুগার লাগে। তাহলে সুগারটা কিন্তু ডেফিনেটলি তোমার স্টকে থাকতে হবে, নালে হবে? হবে না। তো এইটা তার মানে বুঝতে পারছি, আমার আউটপুটে যেহেতু ভ্যারাইটি বেশি, ভ্যারাইটি বেড়ে গেছে মানে কি? আনসারিটি বেড়ে গেছে। আর আনসারিটি বেড়ে গেলে তখন আমরা কি করব? আগেই প্রোডাক্টটা বানিয়ে রাখবো না, আমরা অর্ডার আসলে একমাত্র প্রডিউস করব। এবং আমাদের এটাই লাস্ট স্লাইড আজকে, আর 2-5 মিনিট কথা বলবো। হ্যাঁ, আমাদের প্লাস টাইমও আছে, আর 5-10 মিনিট মতো আছে। তো আমাদের ভ্যারাইটি যখন ইনপুটে আমার ভ্যারাইটি কম রাখবো, তাহলে তাদের ঝামেলা কম হবে। আউটপুটে কি হবে? ভ্যারাইটি যত বেশি হবে তত আমরা কি করব? এটা আমরা পুল সিস্টেম করব। ঠিক আছে? আচ্ছা, এবার এখন প্রশ্ন, স্যার আপনি আমাদের রেস্টুরেন্ট বুঝাচ্ছেন, স্যার আপনি আমাদের গাড়ি বুঝাচ্ছেন, এগুলো দিয়ে আমার কি লাভ? আমি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমার তো এগুলো লাগবে। আচ্ছা, এবার টেক্সটাইল নিয়ে বলি। খেয়াল করো, তোমরা একটা গার্মেন্টস এর কথা চিন্তা করো। গার্মেন্টস এর একটা প্রোডাক্ট, একটা শার্টের অর্ডার আসছে মনে করো একটা গার্মেন্টস এ, তবেই কিন্তু ওই কোম্পানিটা শার্ট প্রোডাকশন করা শুরু করে, ঠিক কি না? তার মানে অর্ডার পাওয়ার পরে পুল করলো, 100 পিস অর্ডার আসছে, 100 পিসই বানাই। কিন্তু ওইটার জন্য মনে করো এক্সট্রা হিসাবে তোমার একটা হোয়াইট কালারের বাটন লাগবে। কথার কথা, ওই বাটনটা যদি ওয়্যার হাউসে আগে থেকে থাকে তাহলে ভালো না? বা স্পেসিফিক একটা ফেব্রিক লাগবে, অথবা একটা ইন্টারনাল যেটা বক্রম বলে অনেকে, ওইটা লাগবে। সেগুলা কি আগে থেকে আমার ওয়্যার হাউসে থাকলে ভালো না? পকেটিং এর কাপড়টা তো আর সাদা দিলেই হবে, মিলে গেলেই শেষ, তাই না? আমার ওয়্যার হাউস যদি থাকে, তাহলে ওই অংশটা হচ্ছে আমার পুল সিস্টেম, অলরেডি আমার স্টকে প্রোডাক্ট গুলা আছে, এবং আমরা যখনই অর্ডার পাচ্ছি, আমরা কি করছি? অর্ডার অনুযায়ী ডিমান্ড জানতে পারলাম, সেই অনুযায়ী আমি প্রোডাক্টটাকে বানাচ্ছি। মোটামুটি বুঝতে পারলাম? জি মানে স্যার। অর্ডার পাওয়ার পরে আমরা যেটা বানাচ্ছি সেটা হচ্ছে পুল, আর তার আগের জন্য আমরা যে প্রিপারেশন করে রাখি সেটা হচ্ছে পুশ। আমাদের যেগুলো স্টকে ছিল। হ্যাঁ, যেগুলো আমরা স্টক রাখতে হয় সেটা আমরা ইন্ডিকেটেড। আমি দুই ধরনের, কি ধরনের সিনারিও হতে পারে, যেমন পুশ কেমন হতে পারে, পুল কেমন হতে পারে, সেটার এক্সাম্পল দিয়েছি। আর আরো একটা কথা বলে রাখি, যেমন একটা মোবাইল ফোন, একটা মোবাইল ফোনের, স্মার্টফোনের দাম 8,000-10,000 টাকা। সেইটার জন্য দেখবা বাজার থেকে কোনো প্রি অর্ডার নেয় না, নেয়?
না স্যার, ওইটা সাথে সাথে দিয়ে দেয়, স্টকে থাকে। স্টকে থাকে দিয়ে দেয়, কিন্তু মনে করো এই যে কয়দিন আগে স্যামসাং এর একটা ফোল্ডিং ফোন আসছিল, খুব বাজারে জনপ্রিয় হয়েছে, মানে যারা মানে মানে এগুলা ফোনের প্রতি অ্যাট্রাকশন খুব বেশি। দাম দেখলাম অ্যারাউন্ড 1,80,000 টাকা। ওই ফোনের আবার প্রি অর্ডার নিয়েছিল, আমার মনে আছে পরিষ্কার। মানে একটা দামি ফোন আসলে সে কিন্তু তারা প্রি অর্ডার নেয় কেন বলতো? মানে এত দামি ফোন সবাই এফোর্ড করতে পারবে কিনা, ডিমান্ড আনসাইটি কিন্তু ভেরি ভেরি হাই। জি স্যার, জি স্টক স্যার, পাচ্ছে না। এজন্য আনসার্টেনিটি আগে অনিশ্চিত তারা বেশি। প্রি অর্ডার নেয়, প্রি অর্ডার নিতে গেলে কিছু টাকা পয়সা লাগে, তার টাকা পয়সা জি নেওয়া স্যার। মানে সে একটা সিকিউরিটি মানি হিসাবে এটা নিল, কনফার্মেশন যে এটা নিবে কনফার্মেশন সে। যে সে এটা নিবেই। তো এইভাবে অ্যানালাইসিস করে কিন্তু প্রি অর্ডার দিয়ে প্রোডাক্টের অর্ডারটাকে তারা ফিক্স করে নেয়, সেই অনুযায়ী তারা প্রোডাকশন করে, যাতে প্রোডাক্ট যদি মার্কেটে না থাকে। টেকনোলজি প্রোডাক্ট, স্যামসাং S4 নিয়ে কথা বলি, S4 ছিল না এমনকি মানুষ খুব কম, ওই সময় একটা আলোড়ন সৃষ্টি করা ফোন, জি স্যার, অনেক চলছে। অনেক চলছে, এবং ওই সময় আমার ফোনের দাম আছে 50,000 টাকা বা 40 থেকে 50,000 টাকা দাম ছিল, জি তাই না? স্যার। এখন এটা কেউ 50,000 টাকা কিনবে? না স্যার। স্যার এটা আমার কিন্তু কাছে 5,000 টাকার এই উপরেও বিরুদ্ধে কিনবে না। হ্যাঁ, স্যার আমার কাছে একটা আছে এখনো, এটা এখন কেউ 5,000 টাকা নিবে না। 4-5,000 টাকা তো নিবে না। মোট বলার উদ্দেশ্য হচ্ছে টেকনোলজি জিনিস, এগুলো নিয়মিত আপডেট হয়, এগুলো দাম অনেক পড়ে যায়, ঠিক আছে? তো এই জি জন্য স্যার। এইগুলো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমি সেল না করতে পারি, তাহলে কিন্তু এটা ভ্যালু কমে যাবে, ঠিক আছে? একটা দোকানেও যদি থাকে, তার চিন্তা হবে কি ভাই এই 5,000 টাকা পাইলে এটা লাভ, কারণ 2 বছর পর এটার দামও কমে যাবে, হতেই পারে, তাই না? তো এই জন্য আমাদের এই দুটাকে ইন্টিগ্রেট করতে হবে, যে অর্ডার যেখানে আমার আনসাইটি বেশি সেখানে, যেমন লবণ বা রাইস নিয়ে আসলে খুব বেশি চিন্তার কিছু নাই, ওটা মানুষের কনজিউম করবেই, বেঁচে থাকতে হলে লাগবেই। লাগবে এটা। কিন্তু আদার যে জিনিসগুলা আমরা কিন্তু আদার যে জিনিসগুলা সেগুলোর ক্ষেত্রে আমার অর্ডার অনুযায়ী করলেই ভালো, যেখানে আনসাইটি বেশি। কারণ স্মার্টফোন আমার বেসিক রুচি, ছাড়া বাকি সবগুলোই বলা যায়। হ্যাঁ রুচির বাইরে কিন্তু আমার পরিবর্তন হতে পারে। হ্যাঁ, পোশাকের ব্যাপারও তাই ভাই। এখন বর্তমানে যে অবস্থা, যারা মার্চেন্ডাইজার আছে, আমি আমার বড় ভাই বুটেক্স থেকে পড়াশোনা, ওরা মার্চেন্ডাইজার, বা আমার কয়টা ফ্রেন্ড আছে বুটেক্সে, ওরাও মার্চেন্ডাইজার, ওরাই বলছে যে ইউরোপের অর্ডার গুলা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ফ্যাশন টাইপের প্রোডাক্টের দাম বেশি হয়, ক্রিয়েটিভ জিনিস, ওগুলো এখন মানুষ এফোর্ড করবে না কোভিড-19 কারণ মানুষের হাতে টাকা কম এখন সবার কাছে। তারা চিন্তা করবে টাকাটা আমি সেভিংস রেখে কম দামে একটা প্রোডাক্ট দিয়ে আমি আপাতত লাইফ জীবনযাত্রা মান বাঁচাই। এখন স্টাইলিশের দরকার নাই, কারণ আমার পার্টি তো নাই, স্টাইল কোথায় করবে? এই জন্য সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হয়, এই জন্য স্পেশাল টাইপ জিনিসগুলো আলাদা, এই জন্য অর্ডার আসলে একমাত্র বানানো হয়। যাক, মোটামুটি পুশ পুলে ইন্ডিকেশন যদি বুঝতে পারি, তাহলে আমি মনে করবো যে আজকে আমার পড়া